আমরা এখন শুরু করব আমাদের ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি 2023-24 এর প্রশ্নের অ্যানালিটিক্যাল ক্লাস। তোমাদের পুরো জার্নির জন্য আমি আছি তোমাদের মানিক ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি, অনার্স শেষ করেছি ফার্স্ট ক্লাসে, আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো তোমরা পরবর্তীতে যেন দেখতে পারো, তাহলে তোমরা এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবা। নার্সিং ড্রিমার্স করে সার্চ করলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা, সেখানে আমাদের এই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড আকারে পাবা। যারা ক্লাস করতে পারো নাই বা পরবর্তীতে তুমি যখন ফ্রি থাকবা ক্লাসটা করবা, তুমি ইউটিউবে একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, আমরা একটু প্রশ্নগুলোর দিকে আসি। হ্যাঁ, প্রথম প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিয়ে আবার দেখো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হলাম, অনেক অজানা বিষয়। ওকে, থ্যাংক ইউ দিয়া। মানিক ভাইয়া বেস্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহরিয়া ফ্রিন, আমি আসলে বেস্ট না, তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করলে তখনই মনে হয় যে আসলে ক্লাসটা বেস্ট হয়েছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। শিক্ষার্থীরা, নার্সিং এর শিক্ষার্থীরা সবসময় একটু অবহেলিত, তাদেরকে নিয়ে মানে তেমন ভাবে অনলাইনে ভাবার কেউ নাই। সবাই সায়েন্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এইসব কিছু। তার মাঝখান দিয়ে যে বড় পরিমাণ একটা শিক্ষার্থী প্রতি বছর নার্সিং এ পরীক্ষা দিচ্ছে, অনেক সময় দেখা যায় যে তারা প্রস্তুতি নিতে পারছে না। আর সবসময় তো অফলাইনে দেখা যায় অনেক বেশি কোর্স ফি দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। সো ওই ব্যাপারটাকে আমরা টোটাল পুরো টিম মিলে মাথায় নিয়েছি যে আসলে নার্সিং স্টুডেন্টদের জন্য আসলে কি করা যায়। তারা সবসময় অবহেলিত, তারা না মেডিকেলের দিকে, তাদের প্রিপারেশনটা আলাদা হওয়া উচিত। তাদের জন্য যে স্পেসিফিক একটা ডেস্টিনেশন হওয়া উচিত, যে এই জায়গাটা আসলে আমি বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, বিজ্ঞানের সাবজেক্ট, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, সবকিছুকে গুছিয়ে একটা জায়গায় পাবো, এরকম অনলাইনে কেউ কাজ করছে না। সো সেই জায়গাটাই আমরা তোমাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি, যে যেন তাদেরকে একটা ভালো সাপোর্ট দিতে পারি। সো আশা করতেছি এই যাত্রা আমরা সফল হব। তখনই সফল হব যখন তুমি এবং তোমার বন্ধুরা একত্রে সবাই মিলে আমাদেরকে সেই জায়গাটা তোমরা সাপোর্টটা দিবা, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পরবর্তী সেশন শুরু করছি। হ্যাঁ, আমরা মিডওয়াইফারের কোয়েশ্চেনটা শুরু করব। চলো, প্রথম কোয়েশ্চেন আমরা একটু দেখি কি বলছে। দ্য নাউন ফর্ম অফ মুভ। মুভ শব্দটার নাউন কি? হ্যাঁ, প্রশ্নটা কি বলছে দেখো। এখানে যে মুভ শব্দটা বলছে, এই মুভটা আসলে ভার্বে আছে, এইটাকে ভার্ব থেকে নিয়ে যেতে বলছে কোথায়? নাউনে। তাহলে মুভ শব্দটার নাউন কি হয় খেয়াল করো তো। মুভের সাথে আমরা দেখো, আমরা ম্যান্ট যুক্ত করলে, ম্যান্ট সাফিক্সটা যুক্ত করলে, এই সাফিক্সটা যুক্ত করে আমরা কি যুক্ত করি? ম্যান্ট সাফিক্স যুক্ত করে কি করা হয়? নাউন গঠিত হয়। নাউন গঠিত হয়। যেমন ধরো, আমি অনেকগুলো উদাহরণ তোমাকে দিচ্ছি, খেয়াল করো। যেমন ডেভেলপমেন্ট, তারপর থেকে অ্যারেঞ্জমেন্ট, আরো কি হতে পারে? ধরো সেটেলমেন্ট, তারপর থেকে কি এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট। আবার কি হতে পারে? মুভমেন্ট। কি হতে পারে? মুভমেন্ট। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা কি পাচ্ছি এখানে? মুভের সাথে আসলে মুভ অন, এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। মুভড, এটা কি? এটা সে নিজেও কিন্তু ভার্বে আছে, V2 অথবা V3, দুইটা একই জিনিস। মুভ অন কি হয়ে গেছে? আমাদের একটা গ্রুপ ভার্ব, এটাকে আমরা কি বলি? গ্রুপ ভার্ব। ওকে, তাহলে এটা উত্তর হবে না। তাহলে মুভমেন্ট আর হচ্ছে মুভিং। মুভিং হচ্ছে জিরান্ড হতে পারে, মুভিং জিরান্ড হতে পারে, আবার পার্টিসিপলও হতে পারে, পার্টিসিপল। তাহলে উত্তর কোনটা হচ্ছে আমাদের? উত্তর হচ্ছে আমাদের মুভমেন্ট, কারণ সেটা কি ফর্মে আছে বলতো? নাউনে। তাহলে মুভ থেকে নাউনে কি হয়? মুভমেন্ট। তাহলে মুভের নাউন কি? মুভমেন্ট, ঠিক আছে? এখানে আরো ওয়ার্ড হতে পারে, ইমপ্রুভমেন্ট হতে পারে, অনেক শব্দ হতে পারে। 2 নম্বরে আসি। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। বলেছে তোমাকে একটা সেন্টেন্সের টেন্স নিশ্চিত হতে, এটা কোন টেন্সে আছে খেয়াল করো। করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। করিম তার বন্ধুর সাথে সন্ধ্যায় দেখা করেছিল। এখন আমাকে জানতে হবে কি, এখানে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কোন টেন্সে আছে বা কোন ফরম্যাটে আছে খেয়াল করো। এই মিট ভার্বটাকে আমরা যদি একটু চিন্তা করি, খেয়াল করো, মিটকে আমরা অনেকগুলো ভাবে চিন্তা করতে পারি। এই মিট কি? V1। V1 এ যখন থাকে তখন কোন টেন্স নির্ধারণ করে? সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, বা প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারো তোমরা, যেটা তোমাদের পরীক্ষায় আসে। প্রেজেন্ট ইনডেফিনিট কিসে বসে? ইনডেফিনিট সাধারণত।
এই মিট যখন একটা এম কেটে দিবা হয়ে যায় ম্যাট, উচ্চারণটা কি ম্যাট, V2 এটা বসে যখন তখন কোন টেন্স হয়ে যায়, সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। ওকে, আবার এই এই ম্যাটে আবার যখন কি হবে দেখো, যখন তুমি হ্যাভ এর সাথে বসাবা, হ্যাভ অথবা হ্যাজ এর সাথে যখন বসাবা ম্যাট, এটা তখন কি হয়, এটা তখন V3, এটা তখন কি বোঝায়, তখন বোঝাচ্ছে পারফেক্ট। ওকে, পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন খেয়াল করো, এই মেটার আগে কি হ্যাভ বা হ্যাজ আছে, নাই, তার মানে এটা কিসে আছে, এটা আসছে হচ্ছে V2। তাহলে V2 মানে কি, মানে হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার খুঁজে দেখো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, আমরা জানি কন্টিনিউয়াস মানে আইএনজি বসে। পাস্ট পারফেক্টে কি লাগে আমাদের, হ্যাড লাগে, হ্যাড এখানে নাই। পাস্ট কন্টিনিউয়াস আইএনজি লাগে, আইএনজি নাই, তাহলে কোনটা উত্তর সঠিক আমাদের, পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। ওকে, একদম সহজ জিনিস, বাট অনেকেই কনফিউজ হয়ে যাওয়ার মতো সুযোগ রয়েছে। ওকে, তারপর আসি আমরা এই প্রশ্নটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। আচ্ছা, এখানে কি বলছে দেখো, খুব মজার একটা ফ্রেজ, টেক আফটার, এটা একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে। টেক আফটার মানে কি, আমরা একটু এটা দেখি। হ্যাঁ, খেয়াল করো, আমরা দুইটা ফ্রেজ একটু শিখে ফেলি। লুক আফটার, খেয়াল করো, লুক আফটার অর্থ হচ্ছে কারো খেয়াল রাখা বা দেখাশোনা করা, খেয়াল রাখা বা কি দ্বারায় দেখাশোনা করা, দেখাশোনা করা, ঠিক আছে। তাহলে লুক আফটার মানে কি, যেমন আই লুক আফটার দ্য বেবি, আমি বাচ্চাটার খেয়াল রাখবো। মাই মাদার লুকস আফটার মি, আমার মা আমার দেখাশোনা করে, রাইট। আচ্ছা, কিন্তু যখন সেটা লুক আফটার না হয়ে কি হয়ে যায়, সেটা যখন টেক আফটার হয়ে যায়, টেক আফটার অর্থ হচ্ছে একই রকম দেখতে হওয়া। টেক আফটার অর্থ কি, দেখতে একই রকম হওয়া, দেখতে একই রকম, দেখতে একই রকম হওয়া। ওকে, টেক আফটার মানে কি, দেখতে একই রকম হওয়া। তাহলে কি হবে, ছেলেটি তার পিতার মতো, তাহলে ছেলেটার পিতার মতো একই রকম। ছেলেটা তার পিতার উপর ক্ষিপ্ত না, এরকম ক্ষিপ্ত অর্থ দেয় না। ছেলেটি তার পিতাকে অনুসরণ করে না, অনুসরণ হচ্ছে ফলো। ছেলেটি তার পিতার দেখাশোনা করে না, দেখাশোনা মানে হচ্ছে লুক আফটার। তাহলে কোনটা হবে, ছেলেটি তার বাবার মতো, দ্য বয় লুকস আফটার হিজ ফাদার। তাহলে কোনটা হবে, ছেলেটি তার বাবার মতো, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হলো, 3 নম্বরে আমাদের, 3 উত্তর হচ্ছে এ, ছেলেটি তার বাবার মতো। তাহলে কি, লুক টেক আফটার অর্থ হচ্ছে কারো মতো দেখতে হওয়া। তারপর আসি আমরা 4-এ, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। ওকে, সঠিক শব্দ ব্যবহার করে তুমি কি করবা, এখানে সেন্টেন্সটা পূরণ করবা। ড্যাশ আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, কি চমৎকার একটা ছবি এটা, তাই না। এটা কোন ধরনের সেন্টেন্স বলতো, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্নটা আমার জানা উচিত না, খেয়াল করো তো। তাহলে আমরা একটু এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্নগুলো শিখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে, সবাই এই জিনিসটা একটু নোট করে ফেলো, সবাই সুন্দরভাবে নোট করো, তাহলে দেখবা এই জিনিসগুলো তোমার ভুল হবে না। খেয়াল করো, দুইটা প্যাটার্ন হয় এইসব ক্ষেত্রে, একটা হচ্ছে হোয়াট এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ইট অবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ওকে, এরপর এক্সক্লেমেটরি মার্ক। এইটা একটা প্যাটার্ন গেল। আরেকটা প্যাটার্ন হতে পারে, যেমন ধরো হাউ, হাউ এর পরে এ বা এন বসে না, হাউ এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে হচ্ছে ভার্ব। ওকে, এবার এই দুইটা প্যাটার্নে আমরা একটু সেন্টেন্স লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এই 1 নাম্বার প্যাটার্নে খেয়াল করো, যেমন কি হতে পারে, হোয়াট আ ব্রিলিয়েন্ট বয়, বয় হি ইজ, হি ইজ, হোয়াট আ ব্রিলিয়েন্ট বয় হি ইজ, সে কি মেধাবী একজন ছাত্র। আবার 2 নাম্বার প্যাটার্নে কি হবে বলতো, এই একই সেন্টেন্সকে যদি আমি এভাবে লিখি যে সে কতটা মেধাবী, তখন কিন্তু এ বা এন বাদ যাবে, তখন কি হবে, হাউ ব্রিলিয়েন্ট, হাউ ব্রিলিয়েন্ট হি ইজ, হাউ ব্রিলিয়েন্ট হি ইজ, সে কতটা মেধাবী। তাহলে এখন খেয়াল করো, প্রশ্নটার সাথে মিলাও তো, প্রশ্নে কি দেওয়া আছে, তোমার এ বা এন দেওয়া আছে। তাহলে এ বা এন দেওয়া থাকলে কি আমরা হাউ নিতে পারবো,
দেখো ভেরি আর সো দিয়ে কিন্তু কখনো কি হয় না, এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় না। তাহলে এই দুটো আমার প্রথমেই বাদ। তাহলে আমার কি হাউ দিয়ে শুরু হলে কিন্তু আমার এ বায়ান থাকেন, তাহলে উত্তর কোনটা হবে? হোয়াট দিয়ে শুরু হবে। ক্লিয়ার? বুঝছো বলো তো ভাইকে? এই প্যাটার্নটা কি বুঝছো? আমি যা লিখে দিলাম, আমি এই দুইটাই স্ট্রাকচার লিখে দিয়েছি, তুমি মনে রাখো এটা। এই টাইপের আরো অনেক প্রশ্ন তোমার আসতে পারে, কারণ এই টাইপের প্রশ্ন আসে সেন্টেন্স আইডেন্টিফিকেশন থেকে, বেশ প্রশ্ন আসে তোমাদের, যে এটা অ্যাসার্টিভ কিনা, এটা এক্সক্লেমেটরি কিনা, এই ধরনের সেন্টেন্স কিভাবে হবে, এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় তোমাদের এসে থাকে। ঠিক আছে, ওকে, আমরা তারপরের প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, তাহলে এইটা আশা করতেছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, রাইট? এটা যদি বুঝে থাকো আমরা তার পরের সেন্টেন্সে যাই। চলো। The bill was passed yesterday. The word yesterday here, এখানে yesterday শব্দটা কোন পার্ট অফ স্পিচ, রাইট? আচ্ছা, বলেছে যে বিলটা গতকাল পাস হয়েছিল, হয় না যে সংসদের মধ্যে বিল পাস হয়, রাইট? আচ্ছা, এখন এই yesterday শব্দটা কাকে মডিফাই করছে এটা খুঁজে বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো, the bill was passed yesterday. ওকে, এইবার এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করি তো। এখানে yesterday শব্দ মানে কি? গতকাল। তাহলে এখন তুমি কোনটার সাথে মিলাবা? বিলটা গতকাল নাকি গতকাল পাস হয়েছে? হ্যাঁ, এবার তুমি বাংলায় মিলাও, জাস্ট বাংলায় তুমি মিলাও। এক নম্বর কি? বিলটি গতকাল, বিলটি গতকাল। আর দুই নম্বর হচ্ছে আমাদের কি? গতকাল পাস হয়েছে, গতকাল পাস হয়েছে, পাস হয়েছে। এখন তুমি যেটাকে ভালো মনে করো সেটাই তুমি, আমি মনে করি উত্তর হবে। তুমি এখন সেন্টেন্সটা বুঝে মাতৃভাষা বাংলায় তুমি চিন্তা করো। বিল গতকাল, গতকাল বিল। আচ্ছা, বিল কি কখনো গতকাল আজ এরকম বলা যায় বিল জিনিসটাকে? নাকি গতকাল পাস হয়েছে? দেখো, এই দিনের সাথে গতকাল, আজ, কালকে, এটা শুধু কোনো কাজের সম্পর্ক আছে না, যে আমার ভাই গতকাল এসেছিল, আমার বাবা গতকাল ঢাকা যাবে, আমি আজকে পড়াচ্ছি, তার মানে আজ, গতকাল বা যে কোনো সাথে একটা কাজের সম্পর্ক রয়েছে, তাই তো? তাহলে যদি কাজের সম্পর্ক থাকে, তার মানে এইটা কি আমার বলো তো? তাহলে এইটা মিলতেছে না, রাইট? তার মানে নাউনকে মডিফাই করতেছে না। নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হইতো, তাহলে কাকে মডিফাই করতেছে? ভার্বকে। তাহলে ভার্বকে যে মডিফাই করবে, এটা কিসে আছে? ভার্বে আছে। তাহলে ভার্বকে মডিফাই করলে এটা কি হয়ে যাবে? সেটা একটা পাস্ট। কিসে? পাস্ট হচ্ছে একটা ভার্ব। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি হবে? অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে সে কি হবে? সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে উত্তর কোনটা সঠিক বলো তো? তাহলে অ্যাডভার্ব। নাউন প্রনাউন তো কোনোভাবেই হবে না, তাই না? নাউন প্রনাউন হবে না, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যে কোনটা হবে? অ্যাডভার্ব হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এটা উত্তর কোনটা হচ্ছে আমাদের? অ্যাডভার্ব। ওকে, তারপরে আসি আমরা 6, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। সঠিক অ্যাডজেক্টিভ দিয়ে তুমি উত্তরটা পূরণ করবা, সঠিক অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। তুমি এত দ্রুত কথা বলো যে আমি কিছুই বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আচ্ছা, এখানে সেন্টেন্সটাকে আমরা একটু এভাবে চিন্তা করি। হ্যাঁ, ইউ স্পিক সো, এখানে কি লাগবে? একটা, আমার এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, তাই তো? সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যাডজেক্টিভ যদি বসাই, তাহলে আমি এখন বুঝতে হবে কোনটা অ্যাডজেক্টিভ, রাইট? খেয়াল করো, এখানে দুইটা ওয়ার্ড তোমাকে খুব কনফিউজড করবে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে ফার্স্টলি। হ্যাঁ, আমি এটাকে আলাদা করে ব্যাখ্যা করে দেখো। ফার্স্ট, এই ওয়ার্ডটা সে অ্যাডজেক্টিভও হতে পারে, আবার সে অ্যাডভার্বও হতে পারে, নির্ভর করতেছে কোথায় বসতেছে। খুব ভালোভাবে বোঝো, ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ডিপেন্ডস অন কোথায় বসতেছে সে, তার বসার উপর নির্ভর করে। বাট ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড হয় না। তুমি ডিকশনারিতে সার্চ করে দেখো, ফার্স্টলি কোনো ওয়ার্ড হয় না। হয় কি? ফার্স্টলি ওয়ার্ড হয় না। তৃতীয় অংশ, হারিড আর হচ্ছে র্যাপিডলি। তাহলে খেয়াল করো, র্যাপিডলি যেহেতু আছে, তাহলে র্যাপিডলি হচ্ছে নিজে একটা কি? র্যাপিডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে র্যাপিডলি হবে? হবে না, আমার চাইছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে র্যাপিডলি কি? র্যাপিড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই উত্তরটা কি আমি নিতে পারবো না? কারণ আমাকে চাইছে কি? সরি, র্যাপিড হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাকে চাইছে কি? অ্যাডজেক্টিভ চাইছে, তাহলে আমি অ্যাডভার্ব তো নিতে পারছি না। তাহলে বাকি আছে কি? হারিড। ওকে, ইউ স্পিক সো হারিড দ্যাট
হারি ব্যাপারটার অর্থ হচ্ছে তাড়াহুড়া, দ্রুত না। হারি শব্দ অর্থ কি? হারির শব্দটা অ্যাডজেক্টিভটা ফাইন, ঠিক আছে, অথচ তাড়াহুড়া করা। এখন দেখো, আমি বলছি তুমি এত দ্রুত কথা বলো যে আমি বুঝতে পারি না। তাড়াহুড়ার ব্যাপারটা কিরকম, যে তাতে তাতে তাড়াতাড়ি আসো এরকম কথা। কিন্তু দ্রুত মানে কি, একটা মানুষ আছে না খুব স্পিডে কথা বলে, খুব ফাস্ট কথা বলে, তাহলে এখানে আসলে অর্থের সঙ্গতির জন্য আমার আসলে হারির বা তাড়াহুড়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে খুব দ্রুত কথা বলা। তাহলে কোনটা হবে উত্তর আমাদের? ফাস্ট। তাহলে উত্তর কোনটা যাচ্ছে আমাদের? অ্যাডজেক্টিভ হিসেবে ফাস্ট। খেয়াল রাখতে হবে ফাস্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। ইউ স্পিক সো ফাস্ট, বাট ক্ষেত্র বিশেষে অ্যাডভার্বও হতে পারে। আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। হ্যাঁ, এইবার আমাদের একটা মজার খেলা হবে, ঠিক আছে? চলো আমরা একটু খেলি। হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ? তোমরা একটু দেখি নিজের অ্যান্সার করতে পারো কিনা, আমি পরে অ্যান্সারটা তোমাদেরকে করছি, ঠিক আছে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? হাউ লং ইউ লার্ন ইংলিশ? হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ? ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আসো আমরা একটু এটার ব্যাখ্যাটা এই পাশে লিখি, খেয়াল করো। হাউ লং বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোথায় বসে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ওকে, এবং সেটা প্রশ্ন বোঝাইতে, প্রশ্ন। তাহলে দেখো আমি তোমার একটা উদাহরণ দেখাই, যেমন কি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? খেয়াল করো তো ভাইয়ের সাথে, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপর কি হবে? হ্যাভ বিন, অথবা কি হবে বলো তো? হ্যাজ বিন, ঠিক আছে? তারপরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি, তারপর আমাদের এক্সটেনশন যা আছে তা। ওকে, এটা পরের ব্যাপার। আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি, খেয়াল করো। যেমন ধরো আমি বললাম কি, হাউ লং, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে কি অক্সিলারিটা সামনে আসবে না? এই হ্যাভটা সামনে চলে আসবে, হ্যাভটা সাবজেক্টের সাথে চলে আসবে। তাহলে হাউ লং হ্যাভ ইউ, আমি বললাম তুমি কতক্ষণ যাবত পড়াশোনা করছো, তুমি কতক্ষণ যাবত পড়তেছো, তাহলে আমি কি বলবো? হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং? তুমি কতক্ষণ যাবত পড়াশোনা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং? তুমি কতক্ষণ যাবত পড়াশোনা করছো, ঠিক আছে? তাহলে এইরকম যদি হয়, তাইলে তুমি কতক্ষণ যাবত ইংরেজি শিখছো সেটা কি হবে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, রাইট? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার খুঁজে বের করো তুমি কোনটাতে আছে। এখানে দেখো হাউ লং আর ইউ, তাহলে আর ইউ কোন টেন্সে আছে? এই আর ইউ মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে উত্তর কি হবে? অবশ্যই না। তারপর আসো, হাউ লং হ্যাভ ইউ বিন, এটা আমরা রাখলাম। হাউ লং ইউ লার্ন, দেখো ইউ লার্ন একটা কোয়েশ্চেন বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি আগে সাবজেক্ট আসে? না, এই সেন্টেন্সটাই হয় নাই, যে কোনোভাবে কোনো সেন্টেন্সই হয় নাই। লাস্ট, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে প্রেজেন্ট ইনডেফিনিট। হাউ লং দিয়ে কি প্রেজেন্ট ইনডেফিনিট হয় কখনো বলো তো? হাউ লং দিয়ে কি প্রেজেন্ট ইনডেফিনিট হয়? কোনোভাবেই হয় না। হাউ লং দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট হয় না। তার উত্তর কোনটা সঠিক? বি নাম্বার। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? তুমি কতক্ষণ ধরে ইংরেজি শিখতেছো, ঠিক আছে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, রাইট? এই যে আমাদেরকে সানজিদা তাবাসসুম তানিয়া উত্তর করছে, ফাইন, গুড। ওকে, তারপরে আসি আমরা। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ এন অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। সঠিক ভার্ব ব্যবহার করে তোমাকে সেন্টেন্সটা পূরণ করতে হবে, ঠিক আছে? হি ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, মানে সে গতকাল স্কুলে যায়নি। ওকে, আমরা এখানে কয়েকটা নোট একটু লিখো তোমরা, হ্যাঁ, কয়েকটা নোট তোমরা লিখো। নোট লিখো, সেটা হচ্ছে ডু নট, ডাজ নট বা ডিড নট, এরপরে কি হয় সবসময় মনে রাখবা ভার্বের বেস ফর্ম। ওকে, এখন প্রশ্ন যে ভাইয়া ভার্বের বেস ফর্ম কোনটাকে বলা হয়? আমরা প্রেজেন্ট শুনছি, পাস্ট শুনছি, পাস্ট পার্টিসিপল শুনছি, কিন্তু বেস কোনটা? খেয়াল করো, বেস ফর্মের ব্যাপারটা হচ্ছে তোমাকে আমি ক্লিয়ার করি, একটা ভার্ব দিয়ে দেখাই, খেয়াল করো। গো, এই ভার্বটা কি? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এই গোটা যখন গোজ হতে পারে, গোজ ভার্বটা কি হইতে পারে না? শি গোজ, হি গোজ, যখন গোজ হয়ে যায় তখন সেটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই গো যখন ওয়েন্ট হয়ে যায় তখন কি? ভার্বের V2 ফর্ম। এই গো যখন গন হয়ে যায় তখন কি? ভার্বের 3 নাম্বার ফর্ম।
গো যখন আইএনজি হয়ে যায় তখন সেটা জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল। গো যখন কি হয়ে যায় গোয়িং, আমরা কি বলি জিরান্ড হতে পারে সেটা, আবার ক্ষেত্র বিশেষে সেটা কি হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে কি হবে ভার্বের বেস ফর্মটা হবে। তাহলে এখানে কোনটা বেসে আছে দেখো, তাহলে এই যে ওয়েন্ট কিসে আছে, ওয়েন্ট আছে V2 তে, তাহলে উত্তর হবে হবে না। গন আছে কিসে V3 তে, উত্তর হবে হবে না। দেখো এই যে নেগেটিভ ফর্ম ডিড নট, এরপরে ভার্বের কি হবে বেস ফর্ম। তাহলে গোয়িং কি হবে, গোয়িং জিরান্ডে আছে রাইট, জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে না। কোনটা উত্তর হবে ভার্বের বেস ফর্ম, উত্তর কোনটা ক। ঠিক আছে, সহজ না, একদমই সহজ। তোমরা অনেকেই ভুল করে এই জায়গাটায়, অনেকে কি করে জানো, অনেকে মনে করে যে ভাইয়া তো পাস্টে দিছে আই ডিড নট, তাহলে ওয়েন্ট দিয়ে দিই। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখতেছি, এই প্রশ্ন তোমাদের অনেক জায়গায় আসতে পারে। এটা একটা খুবই কমন কোয়েশ্চেন, কিন্তু আমরা ভুল করি। মনে করতেছি ভাইয়া এখানে আই ডিড নট দিচ্ছে, তার মানে পাস্ট, আমরা তো জানি ডিড দিয়ে পাস্ট হয়, তাহলে আমি গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট দিয়ে দিলাম। এটা কিন্তু উত্তর সঠিক হবে না, কারণ তুমি যখন ডিড নট করে ফেলতেছো তখনই তুমি কিন্তু ওইখানে টেন্সের কাজটা করে ফেলছো। এরপরে যেই ভার্বটা থাকে তাকে আর কিছু করা থাকে না, তাকে বেস ফর্মে রাখবা, তাকে টাচই করা যাবে না। তাহলে গো গোই থাকবে, গোয়ের সাথে গোজ, গোয়ের সাথে গোয়িং, গোয়ের সাথে ওয়েন্ট, গোয়ের সাথে গন, কিচ্ছু হবে না। ঠিক আছে, ওকে। তারপরে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা তুমি খুঁজে বের করো। ওকে, আমরা একটু দেখি, ঠিক আগের প্যাটার্নটা মেইনটেইন করে এবার আমরা অ্যানসারটা করব। ডিড নট, আই ডু নট অ্যাকম্পানি ইট। ওকে, আচ্ছা আমরা একটু প্যাটার্নগুলো তোমরা একটু সবাই লিখো, হ্যাঁ সবাই প্যাটার্নগুলো লিখো। ডু নটের পরে কি হবে বলতো ভার্বের বেস ফর্ম। তাহলে ডিড নটের পরে কি হবে বলতো, ডিড নটের পরে কি হবে ভার্বের, তাও তো বেস ফর্মই তো হবে নাকি। 3 নাম্বার, ডাজ নটের পরে কি হবে, ডাজ নটের পরে কি হবে ভার্বের বেস ফর্ম। তাহলে সেখানে যদি বলো উইল নট লিখে কি হবে, উইল নটের পরে কি হবে ভার্বের বেস ফর্ম। যদি সেখানে ধরো ক্যান নট লিখে তারপর কি হবে ভার্ব বেস ফর্ম। তার মানে যত নেগেটিভ ফর্মই হোক না কেন, হ্যাঁ এটা হোক অক্সিলারি দিয়ে বা মোডাল দিয়ে, তারপরে ভার্বের বেস ফর্মটা হবে V2 V3 হবে না। তাহলে এখানে দেখো কি ভুল হয়েছে, ডু নট নেগেটিভ করছে, এখানে কি দিছে, এখানে দিছে V2, তাহলে উত্তর হবে বলো ডু নটের পরে আবার কি V2 হয়, হয় না, নেগেটিভ ফর্মে কি হয় না V2 হয় না। আই ডু নট অ্যাকম্পানি, এইটা কিসে আছে দেখো, এটা কিন্তু ভার্বের বেস ফর্মে আছে, অ্যাকম্পানি বেসে আছে। আই ডাজ নট, আই এর সাথে কি ডাজ হয়, আয়ের সাথে ডাজ হয় বলতো, এর সাথে কি হয় ডু, এর সাথে ডাজ হয় না কখনো। তাহলে আই এর সাথে ডাজ কোনোভাবেই হয় না, এটা ভুল আমাদের। আই ডিড নট, এখানে ফাইন ঠিক আছে, কিন্তু ডিড নট এর পর কি দিছে দেখো V2 দিছে, এটা কি উত্তর হবে হবে না। তাহলে কোন উত্তর সঠিক আমাদের, আই ডু নট অ্যাকম্পানি দেম, আমি তাদেরকে সঙ্গ দিতে পারবো না বা পারি না। তো কোনটা বি নাম্বার। ক্লিয়ার, ঠিক আছে, একদম সহজ কনসেপ্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, একদম সহজ বাট আসতে পারে প্রশ্নগুলো। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক ভাবে বানান করা শব্দ কোনটা। এটা উচ্চারণটা একটু দেখে রাখো, আমি এখানে লিখে দিচ্ছি, তারপর তুমি মিলাও। সেন্ট্রিফিউজ, কেন্দ্রাতিক গতি, হ্যাঁ বা কেন্দ্রবিমুখী গতি, সেন্ট্রিফিউজ, CENTRIFUG, CENTRIFUG। এখান থেকে দিছে দেখো CNTRE, এখানে ভুল আছে, এখানে SE দেওয়া আছে, এখানে ভুল, এখানে দেখো ESE, দুটাই ভুল। তাহলে কোনটা হবে সেন্ট্রিফিউজ, CENTRIFUGE, সেন্ট্রিফিউজ। ওকে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনসেপশন। ইনসেপশন শব্দের কি চাইছে বলতো, অ্যান্টোনিম চাইছে, মানে কি বিপরীত শব্দ, তাই তো, বিপরীত। আচ্ছা এখন আসি আমরা, মূল কথা হচ্ছে ইনসেপশন শব্দটার বাংলা কি। ইনসেপশন শব্দের বাংলা হচ্ছে সূচনা, সূচনা বা শুরু। ইনসেপশন শব্দের বাংলা কি বলতো, সূচনা অথবা শুরু, তাই না। তার মানে এটা বিপরীত কি হবে, বিপরীত হবে হচ্ছে শেষ, সমাপ্তি, উপসংহার, একদম লাস্ট কিছু একটা, তাই না। তার মানে সূচনার বিপরীত শব্দ। তাহলে এখন তুমি বাংলাগুলো ভাঙো একটু। আউটসেট শব্দ অর্থ হচ্ছে সূচনা বা শুরু, আউটসেট শব্দ অর্থ কি শুরু। কনক্লুশন অর্থ কি উপসংহার। ওকে, সোর্স অর্থ কি, সোর্স অর্থ হচ্ছে কোনো কিছুর কি বলা যায়
কোনো কিছুর উৎস, তাই না? উৎস মানে কিন্তু কোনো কিছুর শুরু। উৎস মানে কি? কোনো কিছুর শুরু। আর অরিজিন মানে কি? অরিজিন মানে কিন্তু কোনো কিছুর উৎস, উৎস বা গোড়া। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর কোনটা হবে? কনক্লুশন, রাইট? উত্তর কোনটা আছে? কনক্লুশন। ডান, ওকে। তারপর একটা দেখো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করতে বলছে। হ্যাঁ, কারেক্ট প্রিপোজিশন, এটা সহজ। এটা আগে, অনেক আগে থেকে পড়া একটা কোয়েশ্চেন, আমরা ছোটবেলায় পড়তাম না যে ডোন্ট লাভ এট দ্য পুয়ার, এট দ্য পুয়ার, গরিবদের দেখে তিরস্কার করো না বা অপমান করো না। এখানে লাভ এট শব্দটা বাংলাটা মনে রাখো, লাভ এট শব্দ অর্থ হচ্ছে হাসা। এখানে হাসা না, এটা অর্থ হচ্ছে উপহাস করা, উপহাস করা বা অবজ্ঞা করা বা ঘৃণা করা, বা কি হয়? ঘৃণা করা, ঘৃণা করা। ঠিক আছে, তাহলে কি হবে? লাফের সাথে কোনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন? কোনটা উত্তর সঠিক? লাভ এগেইনস্ট, লাভ ফ্রম, লাভ ফর, লাভ এট, অর্থ হচ্ছে কাউকে অবজ্ঞা করা বা ঘৃণা করা। লাভ এট, তাহলে ডোন্ট লাভ এট দ্য পুয়ার, কি হবে? প্লিজ ডোন্ট লাভ এট দোজ বেগার্স, ওই ভিক্ষুকদেরকে দেখে তুমি অবজ্ঞা করো না বা ঘৃণা করো না। তারপর আসো, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তেল পানিতে ভাসে। হ্যাঁ, পানিতে ভাষা ইংলিশটা জানলে তুমি বাকিটা করতে পারবা। হ্যাঁ, পানিতে ভাষা ইংলিশ কি? পানিতে ভাষা ইংলিশ হচ্ছে ফ্লোটস, ফ্লোটস অন ওয়াটার। কি হয়? ফ্লোটস অন, ফ্লোটসটা হবে না, মানে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে কি? ফ্লোট অন ওয়াটার, অর্থ কি? পানিতে ভাষা। তাহলে ফ্লোটস অন ওয়াটার হবে, রাইট? অয়েল যেহেতু, তাহলে অয়েল ফ্লোটস অন ওয়াটার, অয়েল ইজ ফ্লোটেড অন ওয়াটার। পেসিভ, পেসিভের প্রয়োজন নাই আমার, পেসিভটা প্রয়োজন হয় না। অয়েল ফ্লোটস ওভার, ওভার হবে না, এখানে কি হবে? অন হবে। তাহলে কি আছে? ইনও হবে না, তাহলে কোনটা হবে? অয়েল ফ্লোটস অন ওয়াটার। তাহলে অয়েল ফ্লোটস অন ওয়াটার, উত্তর কোনটা হবে? উত্তর, এই প্রশ্ন উত্তর কোনটা? ফ্লোটেড। অয়েল ইজ ফ্লোটেড দিবা না, পেসিভ দিবা না। পেসিভের মানে কি হয়? পানিতে তেলকে ভাসানো হচ্ছে, কিন্তু সেন্টেন্সটা কি আছে? তেল পানিতে ভাসে, এটা অ্যাক্টিভে আছে। এটা যদি উত্তর দাও, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে জানো? এটা অ্যান্সার দাঁড়াবে হচ্ছে এরকম, তেলকে পানিতে ভাসানো হয়। এটা বাংলা দাঁড়াবে এরকম, তেলকে পানিতে ভাসানো হয়, পানিতে ভাসানো হয়। তাহলে আমার তো স্পেসিফিক বলে নাই, আমার ট্রান্সলেট করতে বলছে, তাহলে প্যাসিভ দিলে তো হবে না, আমাকে অ্যাক্টিভে রাখতে হবে সেন্টেন্সটা। তাহলে অ্যাক্টিভে কি আছে? অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল পানিতে ভাসে। ঠিক আছে, ওকে। তারপর আসো, চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স। তাহলে নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কি বলছে? আমার ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন, এটা দেখতে কেমন হয়, তাই না? তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি তো ফিউচার পারফেক্ট টেন্সের। খেয়াল করো, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখো। যেমন ধরো এই স্ট্রাকচারটা কিরকম হয়, আমরা একটু লিখে তোমাকে এক্সাম্পলটা দেখাচ্ছি। খেয়াল করো, যেমন ধরো সাবজেক্টের পর কি হবে? শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, রাইট? প্লাস V3 প্লাস এক্সটেনশন। উদাহরণ যদি দেই তাহলে কিরকম হবে? যেমন ধরো আমি বলি যে বাংলাদেশ will have won the CWC Cricket World Cup 2027. তাই কি বললাম? বাংলাদেশ will have won the Cricket World Cup 2027, বাংলাদেশ 2027 বিশ্বকাপ জিতে থাকবে। তাহলে এবার প্যাটার্নটা মিলাও তো, কোনটাতে এই স্ট্রাকচারটা মেইনটেইন হয়েছে? will have a lot of experience। এই যে হ্যাজটা আছে না, হ্যাজটা এটা কিন্তু আমাদের মূল ভার্ব, তাই তো? এখানে দেখো আমাদের উইল হ্যাভ আছে, রাইট? এখানে অক্সিলারি আছে, ফাইন, মিললো। দেখো V3 কিন্তু নাই, V3 আছে কি?
পারফেক্ট হতে কিন্তু V3 লাগবে, V3 কিন্তু এখানে নাই, তারপরে এটা কাটা। হি উইল হ্যাজ, দেখো উইলের পরে কি আছে, হ্যাজ দেওয়া আছে, উইলের পরে কি হ্যাজ হবে, হবে না, উইলের পরে কি হবে, উইল হ্যাভ, তারপরে আবার V3, উইলের পরে হ্যাজ কোনো উত্তরই হয় না, কোনো সেন্টেন্স হয় না, উইলের পরে হ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স হয় না ইংলিশে, উইল হ্যাজ হয় না। হি উইল হ্যাভ হ্যাড, দেখো এখানে কি আছে, উইল হ্যাভ আছে, রাইট, আমাদের পারফেক্ট অক্সিলিয়ারি ভার্ব, ফাইন। এই হ্যাডটা কিন্তু হ্যাজের V3, এই হ্যাজের V3 কি হ্যাড, উত্তর এটা সঠিক। বাংলাদেশ উইল বি হ্যাভিং, তাহলে উইল বি হ্যাভিংও হয় না, উত্তর কোনটা, বাংলাদেশ উইল হ্যাভ হ্যাড আ লট অফ এক্সপেরিয়েন্স, বাংলাদেশ অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকবে, বাংলাটা কি হবে, অর্জন করে থাকবে বাংলাদেশ। তারপরে আসো আমরা কি পাচ্ছি, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে আমার ভাই, এটা একদম ইজি সেন্টেন্স আমার মনে হয়, সে আমার ভাই, তাহলে কি হবে, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, তাই তো, এত কঠিন কিছু না, তাই না, হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাইন ব্রাদার, মাইন ব্রাদার হয় না, হি ইজ মাইন ব্রাদার হয় না, ঠিক আছে, মাইন ব্রাদার এরকম কোন সেন্টেন্স হয় না, এটা ভুল, এটা হয় না, মাই ব্রাদার হয়, মাইন ব্রাদার হয় না। হি ইজ ব্রাদার অফ মি, না এরকমটা প্রয়োজন নাই, হি ইজ ব্রাদার অফ মি তাও হয় না। হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার নিজের ভাই, আচ্ছা আমার ভাই মানেই তো ওন ব্রাদার, তাই না, আমার বলতেই তো আমার নিজের ভাইকে বোঝায়, তাহলে এই মাই এবং ওন এই দুইটা জিনিসের মধ্যে ঝামেলা হয়েছে, নাহলে উত্তর সঠিক হইতো, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, মাই ব্রাদার মানে তো আমার নিজের ভাই, তাই না, ঠিক হবে, হি ইজ মাই ব্রাদার। fill up the blank with the correct one, okay, teacher dash English at this moment, okay, আচ্ছা এখন টেন্স মেইনটেইন করতে বলছে তোমাকে, যে কোন টেন্সটা হবে, at this moment দিয়ে তোমাকে একটা ক্লু দিয়ে দিছে, এই ক্লুটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোন টেন্সে সেন্টেন্সটা হতে পারে। দেখো আমরা ছোট্ট একটা তোমাকে নোট দিয়ে দিই, এখানে খেয়াল করো, নাও, রাইট নাও, at this moment, অথবা at this very moment, অথবা gradually, day by day, অথবা day after day, এগুলো কোন টেন্সে হয় বলো তো, এগুলো সবাই হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কোন টেন্সে হয়, এটা সবাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে, আচ্ছা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি মনে আছে তোমাদের, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে আমাদের, এম অথবা ইজ অথবা আর, তার সাথে কি বসবে আমাদের, ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন, ওকে, যেমন ধরো আমি যদি বলি যে হি ইজ রিডিং আ বুক নাও, সে এই মুহূর্তে একটি বই পড়ছে, তাহলে কোনটা হবে, টিচার, টিচার যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, ইজ হবে, টিচার ইজ টিচার, টিচার ইজ টিচার, এটা কেমন সেন্টেন্স, এটা হয় নাই, রাইট, এটা ভুল। টিচার টিচেস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে, উত্তরটা কি, এটা উত্তরটাও ভুল। দ্য টিচার ডাজ টিচ, এইটা কোনো প্যাটার্নে হয় না, এটা কোনো সেন্টেন্সই না, দ্য টিচার ইজ টিচিং, শিক্ষক পড়াচ্ছেন, তাহলে উত্তর কোনটা হবে, লাস্ট ডি নাম্বার, টিচার ইজ টিচিং ইংলিশ এট দিস মোমেন্ট, শিক্ষক এই মুহূর্তে ইংরেজি শেখাচ্ছেন, আমি, রাইট, আই এম টিচিং ইংলিশ রাইট নাও, ওকে। তারপর আসো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান, ওকে, এটা ঠিক ঠিক এইরকম একটা কোয়েশ্চেন আমরা এর আগে সলভ করেছিলাম, রাইট, দেখো এটা ব্যাখ্যাটা কিরকম, এখানে ইউজফুল শব্দটা আছে, হ্যাঁ, এই যে ইউজফুল শব্দটার উচ্চারণটা আমরা কি বলেছিলাম, এটা ভাওয়েল ওয়ার্ড দিয়ে মানে ভাওয়েল লেটার দিয়ে শুরু হলো, এটার সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে, তাহলে খেয়াল করো, যেমন ইউজফুল অথবা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সাল অথবা ইউনিয়ন অথবা কি বলা যায়, যেমন হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি এগুলার
কি দিয়ে শুরু হয় বলতো? এগুলো সাউন্ড হচ্ছে কি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এর দ্বারা পূর্ব কি বসে? এ বসবে, রাইট? ঠিক আমি আরেকবার তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি, যদি ব্যাপারটা এইরকম হয় যে আমব্রেলা অথবা আগলি অথবা কি বলা যায়, আমব্রেলা, আগলি, আনকনশাস, তাহলে এগুলো হচ্ছে কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড না, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে এগুলো পূর্বে কি বসবে? পূর্বে বসবে হচ্ছে এন। তাহলে কি হবে উত্তর বলো তো? উত্তর হচ্ছে কপার ইজ আ ইউজফুল মেটাল। তাহলে কি হবে? ইজ আ ইউজফুল মেটাল। এটা আমরা এর আগে সলভ করেছি, রাইট? ওকে, the meaning of the idiom to break the ice. Okay, to break the ice মানে কি বোঝায়? to break the ice মানে হচ্ছে কোনো একটা বিষয়কে রিল্যাক্স করা, কোন একটা টেন্সড সিচুয়েশনকে, কোন একটা কঠিন সিচুয়েশনকে সহজ করা, একটু নরম করে নিয়ে আসা। to break the ice মানে কি? to break the ice শব্দ অর্থ কি? এটার অর্থ দাঁড়ায় হচ্ছে যে কোন একটা কঠিন সিচুয়েশনকে বা কোন একটা চাপের অবস্থাকে আস্তে আস্তে কি করা? রিল্যাক্স করে নিয়ে আসা। কোন চাপের বা কঠিন অবস্থা থেকে রিল্যাক্স অবস্থায় নিয়ে আসা। আমি ইংলিশে লিখলাম, ঠিক আছে? রিল্যাক্স অবস্থায় আনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে টু রিল্যাক্স ইন আ টেন্স সিচুয়েশন, এটা খুব চিন্তার ব্যাপার থেকে রিল্যাক্সে আসা। টু এন্ড সামথিং অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে দেওয়া। টু কুল ডাউন আফটার অ্যান আউটবার্স্ট, খুব কান্নাকাটির পরে আবার ঠান্ডা হওয়া না, কান্নাকাটির ব্যাপার এখানে আসবে না। টু এসকেপ ফ্রম আ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন অবস্থা থেকে পালিয়ে যাওয়া, না পালিয়ে যাওয়া বোঝাচ্ছে না, একটা সিচুয়েশন ধরো কঠিন, কোন একটা ঝামেলা, হ্যাঁ, এখন ঝামেলাটা সমাধানের দিকে আসা, ঝামেলাটা সলিউশনের দিকে আসা। তাহলে কোনটা হবে? টু রিল্যাক্স ইন আ টেন্স সিচুয়েশন। তারপর আসো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল শব্দটার সমার্থক শব্দ কি? হ্যাঁ, তাহলে বিউটিফুল শব্দের সমার্থক কি পাচ্ছি আমরা? লাভলি। বিউটিফুল মানে কি? সুন্দর, তাই তো? তাহলে লাভলি মানে কি? লাভলি মানেও সুন্দর। তারপরে অকওয়ার্ড মানে কি? বিশ্রী, খুব বিশ্রী একটা অবস্থা। প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে সোজা বা সাধারণ বলতে পারো, বা কি বলা যায়? সাধারণ। অর্ডিনারির বাংলা কি? অর্ডিনারি বাংলাও কি? সাধারণ, ঠিক আছে? অর্ডিনারি বাংলা কি? সাধারণ। তাহলে কোনটা হবে? লাভলি না, রাইট? তাহলে উত্তর কোনটা হবে? লাভলি, ঠিক আছে? আমাদের লাস্ট কোয়েশ্চেন, দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড চুজ। এই চুজ শব্দটার পাস্ট ফর্ম কি? হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি, দেখো। V1 এ কি হয়? চুজ, CHOOSE। V2 তে কি হয়? একটা ও কেটে দিলে এটা V2 হয়ে যায়, মানে পাস্ট হয়ে যায়, CHOSE, তখন তো হচ্ছে চোজ, চুজ, চোজ। আর V3 তে কি হবে? চুজেন, CHOSEN, চুজেন। ওকে, তাহলে কোনটা হচ্ছে আমাদের? এটা আমাদের কোনটা? এই যে একটা ও যেটাতে। ওকে, ক্লিয়ার সবাই? বলো তো ভাইকে, সবাই ক্লিয়ার হইছো? তোমাদের টপিক ক্লিয়ার? ঠিক আছে, তোমরা এই টপিকের উপরে, এই টপিকগুলো রিলেটেড কোয়েশ্চেন, মানে এটার কাছাকাছি প্রশ্ন হবে। হ্যাঁ, নার্সিংয়ে তো দেখা যায় যে এই প্রশ্নটার কাছাকাছি প্যাটার্নের প্রশ্ন হবে। এই প্রশ্নে তোমাদের আগামীকাল কিন্তু পরীক্ষা আছে, রাইট? আগামীকাল কি বার? আজকে বৃহস্পতি, তো তাহলে শুক্রবার, শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত তোমাদের এই টপিক বা আজকে যা যা পড়ালাম এইটার কাছাকাছি প্রশ্নে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক 6:30 থেকে 7টার মধ্যে পরীক্ষা হবে, যেন তোমরা কোনোভাবে দেখে বা কপি করে পরীক্ষা দিতে না পারো। খুবই সিরিয়াস পরীক্ষা হবে, এবং পরীক্ষার যত লিঙ্ক অথবা সবকিছু আমরা আমাদের নার্সিং ড্রিমার্স ফেসবুক পেজের মধ্যে আমরা আপডেট জানিয়ে দিব, ঠিক আছে? আর লাইভ এক্সাম রেজাল্ট কখন হবে? রেজাল্ট ওই দিনই, পরীক্ষা দিনই, জাস্ট 1 ঘন্টার মধ্যে 8টা বাজে আমরা রেজাল্ট পাবলিশ করে দিব আমাদের পেজের মধ্যে। আর লাইভ এক্সামে যারা তোমরা টপ হবা, লাইভ এক্সাম খেয়াল করো, লাইভ এক্সামে তোমরা যারা টপার হবা, পরীক্ষা দিয়ে ইংলিশ পরীক্ষাটা দিয়ে যারা তোমরা টপার হবা, টপ 3 জন কিন্তু আমাদের বন্দি পাঠশালার
এই নার্সিং ড্রিমার্সের আমাদের টি শার্ট এবং নার্সিং ড্রিমার্সের যে আমাদের ডায়েরি রয়েছে, এই ডায়েরি তোমাদের অ্যাড্রেসে গিফট হিসেবে পৌঁছে যাবে। পাশাপাশি তোমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের ম্যাথের একটা চমৎকার ক্লাস হবে, আগামী ক্লাসে তোমাদের ম্যাথের চমৎকার ক্লাস হবে। সো ম্যাথের ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবা, যেন ম্যাথেও তোমরা বস হয়ে উঠতে পারো তোমাদের সাকলাইন ভাইয়ের সাথে, যে ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথ ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করেছে। হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং টিচার। ওকে, তোমাদের ক্লাস কেমন লাগলো আজকে জানাও ভাইয়াকে। আমরা প্রায় 40টা প্রশ্ন সলভ করেছি, আমাদের অলমোস্ট 2 ঘন্টার মতো ক্লাস লেগেছে, রাইট? তার মানে আমরা 40টা প্রশ্ন সলভ করতে আমাদের প্রায় 2 ঘন্টা 120 মিনিট টাইম। তার মানে প্রায় প্রতিটা কোয়েশ্চেন ব্যাখ্যায় আমাদের অলমোস্ট 3 মিনিট করে টাইম গিয়েছে, তাই না? কারণ অনেক আলোচনা প্রয়োজন হয়, অনেক এক্সপ্লেনেশন প্রয়োজন হয়। একটা প্রশ্ন কিন্তু দেখো একটা উত্তর করে দিলে হয় না, তাই না? একটা প্রশ্নের সাথে অনেক ধরনের ব্যাখ্যা প্রয়োজন হয়। এই উত্তরটা কেন হইলো, একটা ওয়ার্ড মিনিং এর সিনোনিম অ্যান্টোনিম বোঝার জন্য বাকি ওয়ার্ডগুলো যদি তুমি জেনে ফেলো তাহলে ব্যাপারটা সহজ হলো না। একটা ওয়ার্ড শিখলাম, এটার বাকি 4টা অপশন আমি জানি, তাহলে কিন্তু আমার জন্য জিনিসটা আরো সহজ। পরে তুমি যখন এই রিলেটেড কোয়েশ্চেন দেখবা, এই রিলেটেড ওয়ার্ডটা দেখবা, ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। সেই জন্য খুব অ্যানালিটিক্যাল ক্লাসগুলো আমাদের হয়। সো ক্লাস কেমন লাগলো জানাতে পারো। অবশ্যই তোমরা ক্লাসের নোটগুলো শেয়ার করবা, ঠিক আছে? তাহলে ক্লাসের নোটগুলো তোমরা নার্সিং ড্রিমার্স গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস নোট তোমরা নিজের মনের ভাবটাও প্রকাশ করবা, ক্লাস কেমন লাগলো, ক্লাসের পড়া কেমন বুঝতে পারলা, বা ভাইয়াদের ক্লাসগুলো তোমার কাছে কতটুকু ভালো লাগতেছে, এই ব্যাপারগুলো শেয়ার করে তোমাদের নোটগুলো শেয়ার করে দিবা। টপ 3 জন নোট শেয়ারে বেস্ট নোট যাদের হবে, টপ 3 জনও কিন্তু তোমরা পুরস্কার পাবা এই ইংলিশে ক্লাসের নোটের উপরে, ঠিক আছে? আর অনেক সুন্দর ক্লাস হয়েছে ভাইয়া, প্রিয়াঙ্কা রয়, অনেক সুন্দর হয়েছে ভাইয়া ক্লাসটি, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। তোমরা সবাই প্রস্তুতি নাও, পিডিএফটা দিবেন কখন? পিডিএফ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা, জাস্ট আধা ঘন্টার মধ্যে তোমরা পিডিএফটা আমাদের এই যে ক্লাসটা দেখছো, এই লাইভ ক্লাসটার ক্যাপশনে আমরা এই পিডিএফটা অ্যাড করে দিব। দ্যাটস ইট, ওকে? তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নার্সিং ড্রিমার্সের সাথে থাকো। আর তোমার বন্ধুদেরকে জানাতে ভুলবে না যে আমাদের এখানে খুব চমৎকারভাবে আমরা নার্সিং এর প্রস্তুতি নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ আস, স্টে উইথ নার্সিং ড্রিমার্স। আসসালামু আলাইকুম।